রাজ্যে এই মুহূর্তে দেখছেন যে অনেক তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী তারা গ্রেপ্তার। সেখানে ডিম ছোড়া, টমেটো ছোড়া বা গোবর ছোড়া এর মধ্যে কিছু মানুষজন বেশ উত্তেজিত, কিছু মানুষ উদ্বেলিত, আবার কিছু মানুষ আবার একটু চিন্তিতও বটে। কিন্তু সর্বোপরি এগুলো তো একদিকে যারা পাপ করেছে, যারা যারা অন্যায় করেছে, সেই অন্যায়ের ক্ষেত্রে এখন দেখছেন কিছু কিছু মানুষ গ্রেপ্তার হচ্ছে, কিন্তু তাদের যে মূল অন্যায়, মূল আইন ভঙ্গ, সেগুলোর সাপেক্ষে এখনো পর্যন্ত ব্যবস্থা কতটা হয়েছে এই নিয়ে মানুষের মনে প্রশ্ন আছে। নিশ্চিতভাবে আশা করব তাদের যে মূল অপরাধগুলো সংগঠিত করেছিল, বিশেষ করে চাকরি দুর্নীতি থেকে শুরু করে জনগণের করের টাকা যেভাবে সাইফন্ড হয়েছে, সেগুলো নিয়ে ব্যবস্থা হবে। কিন্তু সর্বোপরি এখন বহু মানুষ সত্যি সত্যি তারা সমস্যায় রয়েছে, বিশেষ করে এসআইআর। আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 34 লক্ষ মানুষ তারা একেবারে সরাসরি এফেক্টেড এই এসআইআর এর মাধ্যম দিয়ে। এসআইআর এর ফলে নাম ডিলিট হয়ে গেছে, আন্ডার অ্যাডজুডিকেশনে আছে, বা কিছু মানুষের নাম ইনক্লুড হওয়ার পরে আবার তাদের বিরুদ্ধে অ্যাপিল পেন্ডিং। এই মানুষের সংখ্যা 34 লক্ষ। সংখ্যাটা বিশাল, বা তার থেকেও বেশি, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে নির্দিষ্টভাবে 34 লক্ষ মানুষের কথা বলা আছে এসআইআর এ। ফলে এসআইআর এর যে নির্দেশনামায় যে সংখ্যাটা ছিল, সেই সংখ্যাটার বাইরেও বেশ কিছু সংখ্যা আছে। এত সংখ্যক মানুষ সমস্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল তৈরি হয়েছে। ট্রাইব্যুনাল কিন্তু ফাংশন করলেও, সেটা কোর্ট হলেও কোর্ট হিসেবে অ্যাক্সেস পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতিদিন। এবং মানুষের মনে এখনো পর্যন্ত প্রশ্ন আছে যে কিভাবে এটা ফাংশন করছে। ইভেন আইনজীবীদের মনেও প্রশ্ন আছে। এই নিয়ে কোনো নির্দিষ্ট ক্লিয়ার কাট গাইডলাইন নেই, নোটিফিকেশন নেই। সুপ্রিম কোর্টের নির্দেশে 3 জন বিচারপতির একটা কমিটি তারা এসওপি তৈরি করেছিলেন, কিন্তু সেটা পিওরলি ট্রাইব্যুনালের কনজামশনের জন্য। বাইরে সাধারণ পাবলিকের জন্য এই ধরনের কোনো নোটিফিকেশন হয়নি। ফলে সাধারণ মানুষ একেবারে বিভ্রান্ত, যারা জানেন না তাদের অ্যাপিলগুলো কবে শুনানি হবে, সব থেকে বড় প্রশ্ন নাম্বার 1। এবার কিছু মানুষের আর্জেন্সি আছে, যেমন আমার কাছে এসছেন একজন আইআইটিতে ভর্তি হবে, আর্জেন্সি আছে, রিটায়ার্ড করেছে, হজে যাবেন বা বাইরে যাবেন, কারণ আপনারা জানেন হজ, উমরা হজ অনেকেই যান। তারপরে চাকরি করছেন, শিক্ষক, অধ্যাপক, ডাক্তার, ক্যান্সার আক্রান্তা রোগী, শিক্ষক, তিনি বাইরে চিকিৎসা করাতে যাবেন, ভয় পাচ্ছেন বাইরের রাজ্যে, যে কোনো সময় যদি দেখেন যে ডিলিট হয়ে গেছে কি হবে। তাদের আজকে যেমন কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে বেশ কিছু মামলা ছিল, কয়েকটি মামলা, সেখানে নির্দেশ দিয়েছে, এর আগেও অনেক নির্দেশ করিয়েছি, সেই নির্দেশে সাপেক্ষে নির্দেশ দিচ্ছেন যে এক্সপিডিসিয়াসলি এটা শুনানি করে দেওয়া হোক। সেই নির্দেশ মোতাবেক ট্রাইব্যুনাল শুনানিও করে দিচ্ছে। কিন্তু সেই সংখ্যাটা যদি 19টা ট্রাইব্যুনাল, কলকাতা হাইকোর্টের একটা রিট বেঞ্চ এই ম্যাটারগুলো নিচ্ছে, তাও নির্দিষ্ট একটা দিন। ফলে এই যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো অ্যাডজুডিকেশন হতে কতটা সময় লাগবে আপনি আমি কেউ জানি না। যেটা নিয়ে সকলেই আসছেন, উদ্বেলিত হয়ে আসছেন, উদ্বেগ নিয়ে আসছেন যে কবে শুনানি হবে অ্যাপিলগুলোর। কিছু আদালত আবার শুনানির অপরচুনিটি না দিয়েই, উইদাউট গিভিং এনি অপরচুনিটি অফ হিয়ারিং, নাম ডিলিট করে দিয়েছেন। যদিও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন না, দেওয়া হয়েছে, ইনফর্ম করা হয়নি। কিভাবে বিডিও অফিসে লিঙ্ক দেওয়া হয়েছে? কারণ বিডিও অফিস থেকে আমাকে তো জানাবে, তবেই তো আমি জানবো। বিএলওর মাধ্যমে জানায়নি।
না জানালে কি করে জানবো? আবার আজকে যদিও যে মামলাগুলো ছিল, আগামী শুক্রবারে হয়তো কিছু রিট পিটিশন থাকবে। আজকে সাবমিশনের সময় বলেওছি, আজকে যে মামলাগুলো ছিল সেখানে যে সেগুলো তো হাতে গোনা কতগুলো হ্যান্ডফুল রিট পিটিশন যেগুলো শুনানি হচ্ছে, যেগুলোর নির্দেশ দিচ্ছেন কলকাতা হাইকোর্ট, আর্জেন্সি আছে। কিন্তু এই যে 34 লক্ষ মানুষ, কেউ ভাবছেন বাংলাদেশে পাঠিয়ে দেবে, কেউ ভাবছেন তাদের যে নাগরিক সুযোগ সুবিধা সেখান থেকে বঞ্চিত হবেন, তাদের কি হবে? আমি অদ্ভুতভাবে দেখছি সবাই কেমন যেন এসআইআর নিয়ে ভুলে গেলেন, অথচ এই মানুষগুলোর কষ্টটা এখনো রয়ে গেছে। মানে দিন দিন উত্তরোত্তর বাড়ছে, রয়ে গেছে না, উত্তরোত্তর বাড়ছে। তার কারণ প্রথমে এসআইআর ওই ডিলিট হয়ে গেছিল, ডিলিট হয়ে যাওয়ার পরে তার কনসিকুয়েন্স কিন্তু তারা সেই মুহূর্তে ভোগ করেননি। আজকে কিন্তু কনসিকুয়েন্স ভোগ করছেন। কেউ মেয়ের বিয়ে দেবে, একটু জমি আছে বিক্রি করবেন, উদ্বিগ্ন হচ্ছে হবে না, তাই বলে দিচ্ছেন ভারবালি। বিভিন্ন জায়গায় তারা বলছেন যে ভারবালি বলছে যে না হবে না। আবার এই যে বললাম বিভিন্ন কোর্সে ভর্তি, চাকরি পাবেন, চাকরি করছেন, পেনশনার, তারা প্রত্যেকে উদ্বিগ্ন। তাদের মধ্যে কিছু জন রিট পিটিশন ফাইল করেছেন, তাদের নির্দেশ হয়েছে, তাদের হয়তো এক্সপেডিশিয়াস হিয়ারিং হচ্ছে। কিন্তু 19 জন ট্রাইব্যুনাল যদি প্রতিদিন 50টা করেও নেয়, এখন বর্তমানে একটা ট্রাইব্যুনাল নেই, তাহলে এই সংখ্যাটা, এইটা সম্পূর্ণ 34 লক্ষ মানুষের হিয়ারিং হতে কত বছর লাগতে পারে, যে রেটে আজকে এই ট্রাইব্যুনালের শুনানি হচ্ছে। এই নিয়ে কেউ ভাবছেন না, মানুষগুলো বিড়ম্বনায়। আমি মনে করি সমস্ত আর্টিকেল 12 অথরিটি, ইনক্লুডিং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, স্টেট গভর্নমেন্ট, আমরা যারা সুপ্রিম কোর্টের সামনে নিশ্চিতভাবে মামলাকারী আছি, মামলাকারী পক্ষে হয়ে অ্যাপিয়ার করছি, আমাদের সকলের এফোর্ট হওয়া উচিত যে কিভাবে দ্রুততার সঙ্গে এই মামলাগুলোর, এই ট্রাইব্যুনালের পেন্ডিং অ্যাপিলগুলোর অ্যাডজুডিকেশন হয়। প্রয়োজনে জেলা ভিত্তিক, ব্লক ভিত্তিক, সাব ডিভিশন ভিত্তিক ট্রাইব্যুনাল তৈরি করে, বা টাইম বাউন্ড ম্যানারে, যাতে একেবারে নির্দিষ্ট সময়ের মধ্যে, এবং সর্বোপরি সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা পাবলিক নোটিফিকেশন, যে কিভাবে অ্যাপিলগুলোর শুনানি হচ্ছে, তার একটা স্ট্যান্ডার্ড মেথোডোলজি, স্ট্যান্ডার্ড প্রসিডিওর, যে এই মেথোডোলজিতে শুনানিগুলো হবে, ক্রোনোলজিক্যালি ব্লক ভিত্তিক হবে বা অ্যাপিল নাম্বার ভিত্তিক হবে, তার তো একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর থাকবে। স্ট্যান্ডার্ড এসওপি আছেন, কিন্তু সেই এসওপি সম্পর্কে তো মানুষজন জ্ঞাত নয়। ফলে আজকে আদালতের দৃষ্টি আকর্ষণ করে আদালত বলেছেন যে সেই বিষয়ে আদালত ভাবছেন। কিন্তু রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতা নেত্রী, তারা সবাই যেন কোথাও যেন একটা এই বিষয় নিয়ে, যদিও বেশ কিছু জন তারা এই নিয়ে বলছেন, কিন্তু অ্যাক্টিভলি এটা বলা প্রায় ভুলে গেছে, ভোট মিটে গেছে। আজকে দেখলাম রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 250 লোকজন নিয়ে নেমেছিলেন হকার উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ করতে। এতদিন পরে ওনার মনে পড়েছে হকার উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। যেদিন বুলডোজার এসেছিল সেদিন কোথায় ছিলেন আপনি? আপনি তো জীবনে প্রথম নির্বাচিত হয়েছিলেন যাদবপুর থেকে। তা যাদবপুরে যেদিন বুলডোজার এসেছিল সেদিন আপনি কোথায় ছিলেন? সেদিন কালীঘাটের বাড়িতে ছিলেন না? সেদিন বুলডোজারের সামনে কেন গিয়ে উপস্থিত হননি? আপনি ভোটে হেরে গেলেন, সেটা নিয়ে মামলা করতে পারলেন, কেন বুলডোজার নিয়ে আপনি মামলা লড়তে চলে এলেন না? এসআইআর নিয়ে আপনি মামলা লড়তে চলে গেছিলেন। ওই আপনার মামলা লড়াতেই তো আজকে এই মানুষগুলোর এই অবস্থা। আপনার সাথে, রাজ্যের সাথে ইসিআর গতি আছে এটা দেখাতে গিয়েই তো রাজ্যের এই মানুষগুলোর এই অবস্থা। ভুল কজে চলে গেছেন, যেখানে আপনার অনুপস্থিতি থাকলে, যেখানে আপনি উপস্থিত না হলে রাজ্যের মানুষের ভালো হতো, সেখানে চলে গেলেন। কারণ ভোটের আগে ফুটেজ নিতে হবে, ভোটের আগে ভোট বাড়াতে হবে। ভোটের আগে ফুটেজ নেওয়ার জন্য চলে যেতে পারলেন,
আর মানুষগুলো যখন বিড়ম্বিত, এখন ভুলে গেছেন। মানুষগুলোকে তো বিড়ম্বনায় ফেলে, অসুবিধায় ফেলে, তাদের ক্ষতি করে এখন ভুলে গেছেন, কেউ বলছেন না। হকার নিয়ে কথা বলতেছেন। আজকে কলকাতা হাইকোর্টে অনেক, প্রায় 25টা মতো ম্যাটার ছিল, বেশ কিছু স্টেশনে, সেই স্টেশন সাপেক্ষে অনেকে ভুল কথাবার্তা বলছেন যে সমস্ত হকারদের সাপেক্ষে নয়, যে নির্দিষ্ট মামলা সেই নির্দিষ্ট মামলা সাপেক্ষে নির্দেশ হয়েছে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ, একেবারেই স্বল্প সময়ের জন্য বলেছেন। কেস ভিত্তিক প্রতিটি মামলায় সেক্ষেত্রে রেলকে রিপোর্ট দিতে বলেছেন। কিন্তু বিষয়টা সেটা নয়। পলিটিক্যাল লাভ যখন থাকবে তখন থাকবো, ফুটেজ নেব, ক্যামেরা থাকলে নেব, থাকবো, তারপরে যেই ক্যামেরা নেই সব ভুলে গেলেন। পলিটিক্যাল লাভ নেই, মামলার কথা ভুলে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আর এসআই নিয়ে একটি কথা বলবেন না, দেখবেন বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখন দেখছেন এই হকার লোকে খাচ্ছে, অন্য কিছু বলে বাড়ি থেকে বেরোতে গেলে ডিম খাবেন, যদি ডিম মারাটা অন্যায়, ডিম, টমেটো, গোবর যা কিছু করছেন এটা অন্যায়। ডেমোক্রেসিতে মবক্রেসির কোনো জায়গা নেই। কিন্তু উনি আজকে নেমেছিলেন 250 জন নিয়ে। আপনি যদি সব পিটিশনারের সংখ্যা দেখেন, ওর কয়েক গুণ। মানে মমতা ব্যানার্জি যাদের হয়ে নেমেছেন তারাই মমতা ব্যানার্জির পিছনে নেই। সর্বমোট 250 জন, তার মধ্যে পুলিশ, সাংবাদিক সব রয়েছে। 250 পৌঁছবে কিনা সন্দেহ আছে। আমাকে সাংবাদিকরা বলে গেল 200 থেকে 250 জন। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক গ্রহণযোগ্যতা এই অবস্থায় পৌঁছেছে। কিন্তু মানুষগুলো যে বিড়ম্বিত, আমরা নির্দিষ্টভাবে বলছি, আপনারা দেখেছেন যে এসআইআর এ একেবারে বোঝাই যাচ্ছে যে বিষয়টা ভুল হয়েছিল। একেবারে প্রথম মামলাকারী যিনি ছিলেন এই এসআইআর ট্রাইব্যুনালের মাধ্যমে নাম উঠেছিল, মহতাব সাহেব, যিনি আজকে নির্বাচিত একজন বিধায়ক, যার নাম ছিল না, ডিলিট হয়ে গেছিল, যিনি ভোটার হতে পারছিলেন না, ভোট দিতে পারছিলেন না, তিনি নির্বাচিত বিধায়ক আজ। আর আপনি যদি দেখেন ওভারঅল বেশিরভাগ জনেরই নাম কনসিডার হলে উঠে যাচ্ছে, মানে অ্যাপিল গুলো ধরলে বেশিরভাগ জনের নাম উঠে যাচ্ছে, পার্সেন্টেজটা হায়ার। বা যাদেরই দেখবেন ওই এক্সক্লুডেড হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে হয়তো তাদের কাছে খবর পৌঁছয়নি হিয়ারিং এর। হুগলির কিছু ক্ষেত্রে ঘটেছে, বীরভূমের কিছু ক্ষেত্রে ঘটেছে। কিন্তু মানুষদের সব ডকুমেন্ট আছে, মানুষগুলোর ডকুমেন্ট রয়েছে, নাম ডিলিট হয়ে গেছে। তাহলে ডকুমেন্ট থাকা সত্ত্বেও নাম ডিলিট হবে। মমতা ব্যানার্জি ভোটের আগে ফুটেজ নেবেন, ভোটের পরে সব ভুলে যাবেন। এখন দেখছেন বাড়ি থেকে বেরোতে পারছি না অন্য ইস্যুতে, এখন দেখছেন এটা একটা সেফ খেলা যাবে। একটু হকার নিয়ে বললে টুক করে দুপা হেঁটে দিয়ে বাড়িতে ঢুকে যাব। মানুষ আপনাকে বাড়িতে ঢুকিয়ে দিয়েছে, আর মানুষ আপনাকে চাইছেন না যে আপনি মানুষকে আর ফার্দার ধোকা দিন। মানুষ আপনাকে বিশ্বাস করে ক্ষমতা দিয়েছিল, তারপরে মানুষ বুঝতে পেরেছেন সেই ক্ষমতার নিয়ে আপনি কি কি করেছেন। আপনি যেদিন ক্ষমতায় ছিলেন সেদিন এই হকারদের নিয়ে কি ভেবেছিলেন বলুন তো? 2014 সালে আপনি ক্ষমতায় আসার পরে 2014 সালে স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট এসছে আপনি ক্ষমতায় আসার পরে। সেখানে স্ট্রিট ভেন্ডার কমিটির কথা বলা আছে, ভেন্ডিং কমিটির কথা বলা আছে। আপনি আজ পর্যন্ত বলুন কতগুলো শহরে স্ট্রিট ভেন্ডিং কমিটি তৈরি করে তাদের অ্যাক্টিভিটি দেখাতে পারবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কতগুলো শহরে তৈরি হয়েছে? তাদের এনলিস্টেড ভেন্ডার কারা?
তারা কোথায় অবস্থান করছে, কতটা জায়গা তারা অকুপাই করে আছে, তার কোনো লিস্ট আছে? তারা তো প্রোটেক্টেড থাকতে পারতেন। আপনি মাননীয়া আইন থাকা সত্ত্বেও, সেন্ট্রাল লেজিসলেশন থাকা সত্ত্বেও সেখানে তার সুবিধা নিয়ে এই মানুষগুলোকে প্রোটেকশন দিতে পারতেন, করেননি। আপনি উল্টে তাদের বিপদে ফেলে দিয়েছেন। মাননীয়া যেমন এসআইআর এর মাধ্যম দিয়ে এসআইআর এই যে ভুল কাজগুলো করেছিলেন, আপনি যদি সঠিকভাবে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতেন, এসআইআর এর কাজ কারা করেছে? বিডিও অফিসের কর্মী, এসডি অফিসের কর্মী, ডিএম অফিসের কর্মী, তারা কাদের কর্মচারী ছিল সেই সময়? মমতা বন্দ্যোপাধ্যায় তারা পরিচালিত তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলটি ক্ষমতায় ছিল, তাদের দ্বারা পরিচালিত সরকার, তাদের কর্মচারী। আপনি মানুষগুলোকে সুরাহা দিতে পারেননি। যাই হোক, এখনো পর্যন্ত অনেক মানুষ বিড়ম্বিত। নিশ্চিতভাবে এই লড়াই চলবে সর্বশেষ ভোটার পর্যন্ত, বৈধ ভোটার নাম অন্তর্ভুক্তি পর্যন্ত এই লড়াই চলবে। আগের ভোটে ভোট দিয়েছেন, কেন তারা বৈধ নয়? তাদের পাসপোর্ট রয়েছে, আধার কার্ড রয়েছে, প্যান কার্ড আছে, ভোটার কার্ড আছে, জমির দলিল আছে, নিজের নেই বাবার আছে, বাবার নেই দাদুর আছে, বৈধ ট্রাইব্যুনাল সব অ্যাকসেপ্ট করছে, ল্যান্ডের ডকুমেন্ট অ্যাকসেপ্ট করছে, সেটা দেখে নাম ইনক্লুড করছে। মহতাব শেখের মামলায় একবার নির্দিষ্টভাবে বর্ণিত আছে তার পাসপোর্ট ছিল। নাম ইনক্লুশনের ক্ষেত্রে একটা প্রাইমারি ডকুমেন্ট না থাকলেও যদি দেখা যায় একটা আধার কার্ড আছে, ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে কনসিডার হতে পারে অন্য অন্য ডকুমেন্টের সঙ্গে। অনেকের মাধ্যমিক পাস মার্কশিট রয়েছে, সার্টিফিকেট রয়েছে, বা মার্কশিট রয়েছে, পাস ফেল যাই হোক না কেন, সেগুলো কনসিডার করে অনেকের নাম অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু অনেকের নাম এখনো বাকি আছে। উদ্বিগ্নতা মানুষের মধ্যে বাড়ছে, কিন্তু নিশ্চিতভাবেই এই লড়াই চলবে, জারি থাকবে। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক নেতা নেত্রী সুবিধাবাদী অবস্থান থেকে দেখবেন মাঝে মাঝে, আজকে যেমন বেরিয়েছেন, যখন বুঝেছেন যে তার রাজনৈতিক অস্তিত্ব প্রায় বিলীন হয়ে গেছে, তখন আবার হকার ধরে আবার উঠে আসতে চাইছেন। আমরা দেখছি 1995 সালের ডকুমেন্ট আছে কিছু হকারের কাছে, 2002 সালের ডকুমেন্ট আছে। আমি আজকে আদালতে বলে হচ্ছে যে দেখুন এই ডকুমেন্টটুকু আছে, সেগুলো কনসিডার করছে না। এই মানুষগুলো যাবেন কোথায়? আপনি হকার উচ্ছেদ করবেন, এরা যাবেন কোথায়? যে মানুষগুলো 30 বছর ধরে, যে ধরুন 1995 সাল থেকে আজকে 2026 সাল, এতগুলো বছর যে হকার হিসেবে তার জীবিকা নির্বাহ করলো, সে আর তো অন্য 5টা কাজ জানেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন এই হকার, স্ট্রিট ভেন্ডার, যে নামে আপনি ডাকুন না কেন, বিভিন্ন জায়গায় যারা অবস্থান করছে, সে রেল স্টেশনেই বলুন বা ফুটপাতেই বলুন, তাদের জন্য কলকাতা শহরে আজকেও কিন্তু স্বল্প মূল্যে খাবার পাওয়া যায়, স্বল্প মূল্যে জিনিসপত্র পাওয়া যায়। কলকাতা শহরে কিন্তু সবাই একেবারে কোটিপতি বসবাস করে, এরকম ভাবার কোনো কারণ নেই। বা কলকাতা শহরে যারা কলকাতা শহরকে সচল রাখার জন্য, যারা কলকাতা শহরে প্রতিদিন আসেন জেলা থেকে, মফস্বল থেকে, গ্রাম থেকে, তাদের আয় কত, দৈনিক মজুরি কত, মাসিক আয় কত, দিনে হয়তো 400 টাকা 500 টাকা। তাদের যদি বলেন যে 250 টাকা একটা ফিশ প্লেট নিতে হবে, ভাত খেতে পারবেন? দুপুরের আহারটা হবে তো? বলে এইগুলো আশা করি ভাববেন, প্রত্যেকেই ভাববেন, এবং সেটা ভেবেই হকার উচ্ছেদ থেকে শুরু করে
অন্য কথা ভাববেন, তাদের আমি প্রত্যেককে অনুরোধ করব, এই মানুষগুলোকে পুনর্বাসন দিন, মানবিকভাবে এই মানুষগুলোকে পুনর্বাসন দিয়ে তারপরে হকার উচ্ছেদ করুন। আর এই 2-4 জন ড্রামা করতে নেমেছে, আজকে নেমেছিলেন একজন মমতা বন্দ্যোপাধ্যায়, বুলডোজার থাকলে নামবেন না। উনি একটু হেঁটে দিলেন 150-200 জনকে নিয়ে, দিয়ে বলবেন আমি হকার নিয়ে বলেছি, এবার আমাকে ভোট দাও। সামনে হয়তো কলকাতার মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভোট আসবে, উনি এবার ভোট চাইতে বেরোবেন। আর ভোট দিয়েই বা কি করবেন ওকে? 2 দিন পরে তো তারাই আবার এ দল ও দল করে, কেউ ঋত, কেউ ধৃত, কেউ মৃত, মানে তৃণমূল মৃততে অবস্থান করবে, কেউ ধৃততে অবস্থান করবে, কেউ ঋততে অবস্থান করবে, কেউ কালীঘাট তৃণমূলে অবস্থান করবে, কেউ জেলে অবস্থান করবে। ফলে এদের ভোট দেওয়ার কোনো লাভ নেই। যাই হোক, এসআইআর নিয়ে অনেকেই চিন্তিত দেখছি। এসআইআর নিয়ে যাদের আর্জেন্সি আছে তারা নিশ্চিতভাবেই আদালতের নির্দেশের সাপেক্ষে কিছু জনের হয়েছে, কিন্তু বাকিদের তো ওয়েট করতে হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়রা তারা ভোট নিয়ে, এই নিয়ে ভোটের আগে সব রাস্তায় বসেছিলেন, ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় ড্রামা করতে বসেছিলেন, নাটক করতে। আজ ভোট হয়ে শেষ হয়ে গেছে, ভুলে গেছেন।